নমস্কার, পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে কোনো গল্প নয়, আজকে একটি সত্যি ঘটনা, যেটা 1985 সালের 13ই নভেম্বর ঘটেছিল। সেই ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। চলুন শুরু করা যাক। বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়ারা, দিয়ে গিয়েছিল ইতিহাসের সবথেকে মর্মান্তিক ছবিটি। 1985 সালের 13ই নভেম্বর কলম্বিয়ার মফস্বল শহর আর্মেরোর আকাশ সকাল থেকেই ছিল মেঘলা। ঝেঁপে বৃষ্টি আসছিল মাঝে মাঝে। তখন বিকেল 4টে। বাবা আলভেরো ও ভাই আলভেইরোর সঙ্গে জমি থেকে তুলে আনা ধান গোলায় তুলছিল 13 বছরের ফুটফুটে বালিকা ওমায়ারা স্যাঞ্চেজ। মা মারিয়া আলেইডা গিয়েছিলেন বাড়ি থেকে 160 কিলোমিটার দূরে থাকা কলম্বিয়ার রাজধানী বোগোটায়। সেখানে তিনি নার্সের কাজ করেন। হঠাৎ পশ্চিম দিক থেকে ভেসে এসেছিল গুম গুম আওয়াজ। চমকে উঠেছিল ওমায়ারা। মেঘ ডাকার আওয়াজ ভেবে আবার মন দিয়েছিল কাজে। সব ধান গোলায় তুলে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিল ওমায়ারা। কাকিমা মারিয়া আডেলার সঙ্গে রাতের খাবার তৈরির তোড়জোড় শুরু করেছিল। যে শব্দকে মেঘের আওয়াজ ভেবেছিল ওমায়ারা, আসলে সেটি 79 বছর পর জেগে ওঠা নেভাদো ডেল রুইজ আগ্নেয়গিরির আড়ামোড়া ভাঙার আওয়াজ। যে আগ্নেয়গিরিকে স্থানীয়রা চেনেন ঘুমন্ত সিংহ নামে। 1985 সালের সেপ্টেম্বর মাসেও একবার উসখুস করে উঠেছিল নেভাদো ডেল রুইজ আগ্নেয়গিরিটি। কলম্বিয়ার ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড জিওলজি অক্টোবর মাসেই বানিয়ে দিয়েছিল আসন্ন ভয়াবহ বিপর্যয়ের একটি ম্যাপ। সেই ম্যাপে বলাও হয়েছিল সবথেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে ওমায়ারাদের আর্মেরো শহর। কান দেয়নি কলম্বিয়া সরকার। ঘড়িতে তখন রাত 9:09। বিকট আওয়াজে কেঁপে উঠেছিল আশেপাশের প্রায় 100 কিলোমিটার এলাকা। ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল আর্মেরো শহর থেকে মাত্র 48 কিলোমিটার দূরে থাকা নেভাদো ডেল রুইজের তুষারাচ্ছাদিত চূড়া। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভার স্রোত। লাল ছাইয়ে ঢেকে গিয়েছিল আকাশ। ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল আগ্নেয়গিরির চূড়ায় থাকা বরফ এবং পাদদেশে থাকা হিমবাহগুলি। বিশাল জলরাশি 3টে সর্বগ্রাসী ঢেউ তুলে ঘন্টায় 22 কিলোমিটার গতিতে ছুটে চলেছিল গোয়ালি নদীর খাদ ধরে। সঙ্গে নিয়ে চলেছিল হাজার হাজার বোল্ডার, পাথর, গাছ ও কাদা। ঢেউগুলি ছুটে চলেছিল 14টি জনপদের দিকে। প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি হেনেছিল সামনে থাকা আর্মেরো শহরের ওপর। কোটি কোটি টন কাদা, গাছ এবং পাথর নিয়ে আসা প্রথম ঢেউটি আঘাত হানার 30 মিনিটের আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আর্মেরো। শহরবাসীদের কানে গিয়েছিল রক্ত জল করে দেওয়া কিছু আওয়াজ, কিন্তু কি হচ্ছে কেউই কিছু বুঝতে পারছিল না। তাই টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল হাজার হাজার মানুষ। বাবা, ভাই ও কাকিমার সঙ্গে বাড়ির ছাদে উঠে পড়েছিল ওমায়ারা। অন্ধকারে জোনাকির মতন ছোটাছুটি করতে থাকা টর্চগুলি ছাড়া অন্য কিছু নজরে আসছিল না ওমায়ারার। হঠাৎ একই সঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ। আর্তচিৎকার ভেসে এসেছিল চারদিক থেকে। শহরবাসীরা কিছু বুঝে ওঠার আগেই আর্মেরোকে আঘাত করেছিল পাথর, গাছের গুঁড়ি, বয়ে আনা কাদার প্রথম ঢেউটি। ওমায়াদের বাড়ির ছাদের ওপর দিয়ে বয়ে যাওয়া 20 ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওমায়ারার বাবা ও ভাইকে। ভেঙে পড়া ছাদের বিম এবং লোহার কাঠামোয় আটকে গিয়েছিল ওমায়ারা ও কাকিমা আলেইডা। ওমায়ারাকে বুকে আঁকড়ে ধরেছিলেন কাকিমা, কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে নিতে শুরু করেছিল কাকিমাকে। কাদা স্রোতের নিচে তলিয়ে যেতে যেতে 2 হাত দিয়ে কাকিমা ধরে ফেলেছিলেন ওমায়ারার পা দুটি। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল ওমায়ারা। বৃষ্টি শুরু হয়েছিল আবার। বৃষ্টির ছাট গায়ে লাগায় জ্ঞান ফিরে এসেছিল ওমায়ারার। সে বুঝতে পেরেছিল ঠিক থেকে কাদার মধ্যে গলা অবধি ডুবে আছে। কাদার নিচে কোথাও আটকে গিয়েছে হাত পা। চারদিক থেকে ভেসে আসছিল আর্তনাদ। কিন্তু কিছুক্ষণ পরে সেসব আর্তনাদও আর শোনা যাচ্ছিল না।
বিধ্বস্ত আর্মেরোর বুকে নেমে এসেছিল শ্মশানের নীরবতা। সত্যি আর্মেরো তখন মৃত্যুপুরী। কাদার নিচে শেষ ঘুমে ঘুমিয়ে পড়েছিল প্রায় 25,000 আর্মেরোবাসী। কাদার ওপর জমতে শুরু করেছিল বৃষ্টির জল। সেই ছুঁয়েছিল গলা অবধি কাদায় গেঁথে থাকা ওমায়ারার চিবুক। পাগলের মতন চিৎকার করতে শুরু করেছিল ওমায়ারা। ও বাবা, তুমি কোথায়? ভাইরে, তুই কই? কাকিমা, তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা। এক সময় জল উঠে এসেছিল ওমায়ারার নাকের কাছাকাছি। দুঃসাহসী ওমায়ারা প্রায় অবিশ্বাস্যভাবে ডান হাতটা কাদা এবং জঞ্জালের ভেতর থেকে মুক্ত করে নিয়েছিল। ডান হাত দিয়ে জঞ্জাল আঁকড়ে ভেসে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাতভর। নির্মম রাত এগিয়ে চলেছিল এক আশা জাগানিয়া ভোরের দিকে। 14ই নভেম্বর 1985। দুর্ঘটনার প্রায় 10 ঘন্টা পরে এসেছিল রেড ক্রসের উদ্ধারকারী দল। উদ্ধারের কাজে হাত লাগিয়েছিল বেঁচে যাওয়া স্থানীয় মানুষদের সঙ্গে গোটা আর্মেরো জুড়ে ছড়িয়েছিল কাদায় গেঁথে যাওয়া হতভাগ্য শহরবাসীদের সব। উদ্ধারকারী দলের গলার আওয়াজ পেয়ে দেহের সর্বশক্তি একত্রিত করে ওমায়ারা চিৎকার করে উঠেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মৃতের স্তূপে বালিকার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছিলেন উদ্ধারকারী দলের সদস্যেরা। তন্ন তন্ন করে খোঁজার পর দলটির এক সদস্য দেখতে পেয়েছিলেন ওমায়ারাকে। হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিলেন। প্রবল যন্ত্রণায় আর্তচিৎকার করে উঠেছিল ওমায়ারা। উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন ওমায়ারার পা আটকে গিয়েছে কাদার নিচে। সারাটা দিন ধরে ওমায়ারাকে ঘিরে থাকা কাদা, পাথর, কাঠ, টালি এবং কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিলেন উদ্ধারকারীরা। মুক্ত করে ফেলেছিলেন ওমায়ারার বাম হাত এবং কোমর, কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটিকে। দেখা দিয়েছিল আর এক বিপত্তি। ওমায়ারার চারপাশ থেকে জঞ্জাল সরানো মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করেছিল চারদিক থেকে ধেয়ে আসা জলে। আবার জলের নিচে তলিয়ে যেতে শুরু করেছিল ওমায়ারা। তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পরিয়ে দেওয়া হয়েছিল বাতাস ভরা টিউব। সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল, যাতে সে ডালটি ধরে ভেসে থাকতে পারে। 15ই নভেম্বর 1985। দুর্ঘটনা 36 ঘন্টা পর এক ডুবুরি জলের নিচে গিয়েছিলেন। দেখেছিলেন এক শিউরে দেওয়া দৃশ্য। গলা অবধি জলে হাঁটু মুড়ে বসে আছে ওমায়ারা। তার দুটি পায়ের হাঁটুর নিচের অংশ পিষে দিয়েছে কংক্রিটের একটি বিম। পিষে যাওয়া পা দুটি চেপে ধরে আছেন এক মৃতা মহিলা। দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত ডুবুরি। ওয়াকিটকির মাধ্যমে উদ্ধারকারী দলটি বারবার একটি পাম্প এবং গ্যাস কাটার পাঠানোর আবেদন জানিয়েছিল কলম্বিয়া সরকারের কাছে, কারণ বেলচা, স্ট্রেচার, গাঁইতি ছাড়া অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে। হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোর আবেদনও করেছিল তারা। যুদ্ধকালীন ভিত্তিতে আর্মেরোতে সেনা নামানোর কথাও বলেছিল উদ্ধারকারী দলটি। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়া সরকার, কারণ কলম্বিয়া সেনারা তখন M19 গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল রাজধানী বোগাটার আশেপাশে। জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা। সব রকম চেষ্টা করেও ওমায়ারাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়া রেড ক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। কাদার নিচে আটকে থাকা ওমায়ারার পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে ওমায়ারাকে তুলে আনা হবে। প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করেছিলেন চিকিৎসকেরা। তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকেরা জানিয়েছিলেন কাদা জলের নিচে গিয়ে এই অপারেশন করা সম্ভব নয়। তাছাড়া অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে বালিকাটিকে। অপারেশন করে বাঁচানো যাবে না ওমায়ারাকে, বিষাক্ত জলের কারণে গ্যাংরিং হবেই। তার থেকে বরং ওমায়ারাকে উপহার দেয়া হোক স্বাভাবিক মৃত্যু। 50 ঘন্টারও বেশি এক গলা কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে মেয়েটি। অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা। আর মাত্র কয়েক ঘন্টা প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে ওমায়ারাকে। এই মর্মান্তিক সিদ্ধান্তই মেনে নিয়েছিলেন সবাই, যদিও তারা জানতেন এক নির্মম এবং যন্ত্রণাময় মৃত্যু উপহার পেতে চলেছে ওমায়ারা। ওমায়ারা জানত না তার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে। তাই বুঝি সে এক বুক বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্তা মারিয়া বার্রাগানের সঙ্গে। ওমায়ারার পাশে সান্তা মারিয়া ঠায় বসেছিলেন সেই 14 তারিখ সকাল থেকেই। 13 বছরের বালিকাটির টিকে থাকার লড়াই দেখে ভাষা হারিয়ে ফেলেছিলেন। টানা 2 দিন ধরে ওমায়ারার সাথে গল্প করে বালিকাটিকে অন্যমনস্ক রাখার চেষ্টা করে চলেছিলেন।
মারিয়ারার কাছে ওমায়ারা খেতে চেয়েছিল মিষ্টি ও সফট ড্রিঙ্কস। অনেক দূর থেকে খাবার দুটি জোগাড় করে এনেছিলেন মারিয়া, মিটিয়েছিলেন ওমায়ারার শেষ ইচ্ছে। এরই মাঝে ওমায়ারার একটি ইন্টারভিউ নিয়েছিলেন সান্তা মারিয়া, যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল 13ই নভেম্বর ভয়াবহ সেই রাতের কথা। মৃত্যুকূপে জীবনের গান গাইছিল ওমায়ারা। গলা অবধি ডুবে থাকা ওমায়ারা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান, যে গানগুলি সে শিখেছিল তার মায়ের কাছে। সূর্য ওঠার গান, সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান। চোখে জল চলে আসছিল মারিয়ার। তখনও বাঁচার আশা নিয়ে লড়তে থাকা ওমায়ারা জানত না তার জীবন সূর্য চিরতরে নিভিয়ে দিতে চলেছে তারই দেশের অমানবিক সরকার। নির্মম মৃত্যুর দিকে তাকে এক পা করে এগিয়ে নিয়ে যাচ্ছে বিবেকহীন সমাজ। ফরাসি চিত্রসাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার এসেছিলেন বোগোটায়। 5 ঘন্টা গাড়ি চালিয়ে 2.5 ঘন্টা পায়ে হেঁটে ওমায়ারার কাছে পৌঁছেছিলেন 15ই নভেম্বর রাতে। শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল ওমায়ারার উপর। সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিল ওমায়ারা। সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমোতে পারবে। সেদিন মাঝরাত থেকেই ভুল বকতে শুরু করেছিল ওমায়ারা। চড়ানো গলায় সে বলেছিল, 2 দিন আমি স্কুলে যাইনি, আমায় স্কুলে দিয়ে এসো, না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না, একটা বছর নষ্ট হবে আমার। ওমায়ারার কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন মারিয়া। সবাই এবার ঘিরে ধরেছিল ওমায়ারাকে। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, কেউ কেউ চুমু খাচ্ছিলেন জলে ভিজে কাগজের মতন সাদা হয়ে ওঠা ঠান্ডা হাত দুটিতে। মুক্তি, মুক্তি, মুক্তি। 16 তারিখ সকাল থেকেই ক্রমশ ঝিমিয়ে পড়ছিল ওমায়ারা। হারিয়েছিল কথা বলার শক্তি, তবু বাঁচার আশা ছাড়েনি। তাই বুঝি বারবার ডান হাতটা এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে, যেন সে বলতে চাইছিল, শেষবারের মতন আমায় টেনে তোলার চেষ্টা করো না। মারিয়া লক্ষ্য করেছিলেন ওমায়ারার টানা টানা চোখ দুটিতে রক্ত জমতে শুরু করেছে। মুখের রং দ্রুত কালচে বাদামি হতে শুরু করেছে। ওমায়ারার জীবনের অন্তিম মুহূর্তগুলি ক্যামেরায় ধরে রাখছিলেন চিত্রসাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার। আপাত দৃষ্টিতে ঘটনাটি অমানবিক মনে হতে পারে, কিন্তু বর্বর কলম্বিয় সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো অস্ত্র ছিল না ফোর্নিয়ারের কাছে। বেলা তখন 10টা। ওমায়ারার মাথা পেছন দিকে হেলে গিয়েছিল। বড় বড় শ্বাস নিচ্ছিল ওমায়ারা। রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে। সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতন বেরিয়ে আসার চেষ্টা করেছিল ওমায়ারা। শেষবারের মতন চোখ খুলে সুন্দর এই পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল। ওমায়ারার শেষ চাউনিও ক্যামেরাবন্দি করেছিলেন ফোর্নিয়ার, যে চাউনিতে ছিল অপরিসীম ঘৃণা। এরপর কোকড়া কালো চুলে ভর্তি ওমায়ারার মাথাটা ডুবে গিয়েছিল জলের ভেতর। কেবল নাক, মুখ এবং একটি চোখ দেখা যাচ্ছিল ওপর থেকে। তখন ঘড়িতে সকাল 10টা 5। শেষ হয়েছিল দুঃসাহসী ওমায়ারার টানা 60 ঘন্টার লড়াই। অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্ত করে নিয়েছিল সে। ওমায়ারা স্যাঞ্চেজের নিথর শরীর ঢেকে দেওয়া হয়েছিল নীল সাদা চাদর দিয়ে। ফ্র্যাঙ্ক ফোর্নিয়ারের তোলা ওমায়ারার শেষ ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ব। কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তুলে ধরেছিলেন প্ল্যাকার্ড। সেগুলিতে লেখা ছিল, আগ্নেয়গিরি নয়, 25,000 প্রাণ কেড়ে নিয়েছে অপদার্থ সরকার। ফুটফুটে ওমায়ারা চির শান্তির দেশে চলে গিয়েছে 37 বছর আগে। কিন্তু জানেন কি, আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আর্মেরো শহরের আনাচে কানাচে, ঝোপে ঝাড়ে পরীর মতন ডানা মেলে। হ্যাঁ, কথাটা সত্যি। 2020 সালে পরিত্যক্ত আর্মেরো শহরে পাওয়া গিয়েছিল নতুন এক ঝিঁঝি পোকার প্রজাতি। ওমায়ারাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা প্রজাতিটির নামের সঙ্গে জুড়ে দিয়েছিলেন ওমায়ারার নাম। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছিল গিগাগ্রিলাস ওমায়ারাই। আজ হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আর্মেরো শহরে রাত জাগা ঝিঁঝি পোকা হয়ে কান্না বেজা গলায় ওমাইরা চিৎকার করে চলেছে, ও বাবা তুমি কোথায়? ভাইরে তুই কই? কাকিমা তুমি কোথায়? আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি কাকিমা, তলিয়ে যাচ্ছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।